হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। কবির লার্নিং ইউটিউব চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগত। আগামীতেই আসতে চলেছে নবম দশম শ্রেণীর ইন্টারভিউ এবং আমরা জানি অতি শীঘ্রই কিন্তু ভূগোল বিষয়ের ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন আমাদের রেডি করতে হবে, যার কারণে একটি ছোট্ট ডেমো টপিক আমাদের আগে থেকেই কিন্তু বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যেন প্যানেলের সামনে সেটিকে আমরা খুব ভালোভাবে উপস্থাপন করতে পারি। তো সেই সূত্র ধরেই আমি আরও একবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ছোট্ট টপিকে কিভাবে সুন্দর করে ডেমো আমরা উপস্থাপন করতে পারবো সেই বিষয়। তাহলে চলো শুরু করি। আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা আচ্ছা, আজকে আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, তোমরা আমাকে বলো তো। ধরো রিনা, তুমি আমাদের স্কুলের মাঠে সোজা রানিং ট্র্যাকটাতে প্রথম থেকে দৌড় শুরু করলে। এবার তুমি কি চাইবে? যে একদম ফিনিশিং পয়েন্টে গিয়ে শেষ করতে, কিন্তু দেখলে বেশ খানিকটা দৌড়ানোর পরেই সঙ্গে সঙ্গে বাঁ দিক থেকে বা ডান দিক থেকে জুই এসে তোমাকে একটা জোরে ধাক্কা দিল। তাহলে কি তুমি সোজা পথে আর দৌড়টা শেষ করতে পারবে? না, কি করবে? হ্যাঁ, না তুমি বাঁ দিক থেকে এলে ডান দিকে বা ডান দিক থেকে এলে বাঁ দিকে কিছুটা ছিটকে যাবে এবং সেই বাঁকা পথে তুমি ফিনিশিং পয়েন্টে পৌঁছবে। তাহলে ঠিক এই রকমই ঘটে আমাদের এই ভূপৃষ্ঠে, অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠে বিভিন্ন গতিশীল প্রাকৃতিক বস্তুর ওপরে। যেমন সমুদ্র স্রোত হতে পারে, সেটা বায়ু প্রবাহ হতে পারে, যেমন বিভিন্ন ধরনের নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে আমরা পরবর্তীতে কিন্তু জানবো। এছাড়াও আমাদের যে উড়োজাহাজ, আমাদের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যে ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়, বা আমরা সমুদ্রে ভাসমান জাহাজও কিন্তু এই ফোর্স বা এই শক্তির কারণে খানিকটা বেঁকে যায়, যেটা গোলার্ধ অনুযায়ী কিন্তু এই বাঁকাটা নির্ভর করে। অর্থাৎ আগে একটু বলে রাখি যে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাবে। তাহলে এই যে আমি বললাম যে রিনা, তুমি ফিনিশিং পয়েন্টে পৌঁছানোর আগেই তোমাকে জুই এসে সোজা ধরো ডান দিক থেকে ধাক্কা দিল, তাহলে তুমি কিছুটা বাঁ দিকে ছিটকে গেলে, গিয়ে বাঁকা পথে তুমি ফিনিশিং পয়েন্টে গিয়ে পৌঁছলে। তাহলে তুমি সোজা পথে আর থাকতে পারলে না। এই যে শক্তিটা এসে ধাক্কা দিল, এই শক্তিটাই উৎপন্ন হয় কি না পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনের জন্য উৎপন্ন হয় একটা ফোর্স বা শক্তি, যার নাম কি সেটাই আজকে আমরা পড়বো। তার নাম হলো কোরিওলিস ফোর্স। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ডেমোর টপিক হবে কোরিওলিস ফোর্স। তাহলে চলো কোরিওলিস ফোর্স সম্পর্কে আমরা একটু জেনে নিই। তাহলে প্রথমেই আমি বলবো 1835 সালে ফরাসি অঙ্কশাস্ত্রবিদ, না কত সালে? 1835 সালে ফরাসি অঙ্কশাস্ত্রবিদ স্যার গুস্তাভ গ্যাসপিন ডে কোরিওলিস, ইনি এই কোরিওলিস ফোর্সের কথা প্রথম বলেছিলেন। তাই এই শক্তিটার নাম, যেটি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনের ফলে উৎপন্ন হয়, এই শক্তিকে বলা হয় তারই নাম অনুসারে কোরিওলিস ফোর্স। অর্থাৎ আমরা কি জানলাম? এই ধরো আমার কাছে একটি গ্লোব এখানে রয়েছে বলে আমি দেখাচ্ছি, তোমাদের কাছে ডেমো প্যানেলের সামনে নাও থাকতে পারে। এবার দেখো কি হয় না, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত কি হয়, আবর্তিত হচ্ছে, যার ফলে কি হচ্ছে না পশ্চিম থেকে পূর্ব দিকে একটি ফোর্স, একটি শক্তি কার্যকর হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ধরনের গতিশীল বস্তুর উপরে। সেটা প্রাকৃতিক হতে পারে বা মানবিক হতে পারে, যেমন আমি বললাম উড়োজাহাজ, এরোপ্লেনের কথা। তাহলে এই ফোর্সের কারণে কি হবে দেখে নাও। ধরো ফোর্সের কারণে কি হবে না, ধরো এটা আমাদের পৃথিবী, এটা আমাদের পৃথিবী। এবার পৃথিবীর আমরা কি জানি, নিরক্ষীয় অঞ্চল খানিকটা স্ফীত এবং মেরু অঞ্চল খানিকটা চাপা। তাহলে এটাকে না, এটা 0 ডিগ্রি বা বলবো আমরা নিরক্ষ রেখা, ঠিক আছে। এবং এটাকে না উত্তর মেরু, আমরা জানি উত্তর মেরু বা সুমেরু, এবং এটাকে না দক্ষিণ মেরু। কি মেরু? দক্ষিণ মেরু। এবার দেখো, ধরো কেউ একজন এখানে দাঁড়িয়ে একটি অনুমান করে নাও বা কল্পনা করে নাও যে এখান থেকে দাঁড়িয়ে সোজা এই পথে বা উত্তর মেরুর দিকে একটি পাথর ছুঁড়ে মারলো। ঠিক আছে, আমরা কি জানি পৃথিবী কি করে না পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে,
পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। অর্থাৎ এই দিক থেকে তো একটা শক্তি এসে লাগছে এর ওপরে, কার ওপরে না এর ওপরে, এর ওপরে এই শক্তিটা এসে লাগছে, যার ফলে হবে কি এই যে বস্তুটিকে এখান থেকে সোজা এইখানে ফেলার জন্য ছোড়া হয়েছিল সেটি সোজা না গিয়ে কি হবে না খানিকটা ডান দিকে বেঁকে যাবে। আবার ধরে নাও আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার ডান হাত এটা, তাই এদিকে বেঁকে যাবে। এবার যদি আমি এখানে দাঁড়িয়ে উল্টো দিক করে দাঁড়িয়ে দক্ষিণ মেরুর দিকে এইভাবে সোজা কোনো বস্তুকে ফেলার চেষ্টা করি, তাহলে সেটা কি হবে না আমার বাম দিকে বেঁকে যাবে। অর্থাৎ এই যে এইভাবে বাম দিকে বেঁকে সেটি প্রবাহিত হবে। তাহলে আমরা বলতেই পারি যে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনের ফলে সৃষ্ট যে শক্তি, পৃথিবীর ভূপৃষ্ঠের ওপর গতিশীল বিভিন্ন বস্তুর ওপর যথা বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত ইত্যাদির ওপরে যে দিক বিক্ষেপকারী শক্তির বা বল উৎপন্ন করে তাকেই আমরা বলতে পারি কোরিওলিস ফোর্স। আমি আগেই বললাম যে 1835 সালে স্যার ফরাসি অঙ্কশাস্ত্রবিদ স্যার কোরিওলিস এর ওনার নাম অনুসারে এই শক্তি বা ফোর্সের নাম দেওয়া হয়েছে কোরিওলিস ফোর্স। তাহলে দেখো আমরা এর কিছু বৈশিষ্ট্য জেনে নিই। কেমন যে নিরক্ষীয় অঞ্চল সর্বাধিক স্ফীত, তাহলে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু কোরিওলিস বল শূন্য। কোরিওলিস বল কিন্তু নিরক্ষীয় অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে না। যত আমরা নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাব, সেটা উত্তর মেরু বা দক্ষিণ মেরু হতে পারে, কোরিওলিস বলের প্রভাব তত বৃদ্ধি পাবে এবং মেরু অঞ্চলে সেটা উত্তর মেরু বা দক্ষিণ মেরু হতে পারে, কোরিওলিস বল সর্বাধিক। এবারে আরেকটা কথা মাথায় রাখা উচিত যে কোরিওলিস বলের ফলে যে কোনো বস্তুর উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে দিক বিক্ষেপ ঘটলেও গতিবেগের কিন্তু কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? এরপর আরেক 3 নম্বর যদি আমরা বলি যে ভূপৃষ্ঠে প্রবাহিত যে কোনো প্রাকৃতিক বস্তু, সেটা সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, এদের গতিবেগের সঙ্গে এই যে কোরিওলিস ফোর্সের সম্পর্ক হলো সমানুপাতিক। অর্থাৎ যে বস্তু যত বেশি গতিশীল তার উপরে এই ফোর্স এসে তত জোরে ধাক্কা দেবে, তাই সমানুপাতিক। এরপর এগুলো আবার কিছু বিশেষ বিশেষ নিয়ন্ত্রক দ্বারা প্রভাবিত, যে কোন অঞ্চলে কোরিওলিস ফোর্স অধিক কার্যকরী হবে সেটা নির্ভর করবে সেই বস্তুটির অক্ষাংশগত অবস্থানের ভিত্তিতে। কেন আমরা আগেই বললাম যে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু যেহেতু স্ফীত এবং আরো অন্যান্য গাণিতিক কারণ রয়েছে, যার ফলে এখানে কোরিওলিস বলের প্রভাব একেবারেই প্রায় শূন্য, এবং যত মেরুর দিকে যাব তত বেশি এর প্রভাব কিন্তু বাড়তে থাকবে এবং মেরুতে গিয়ে এর প্রভাব সর্বাধিক হবে। অর্থাৎ কোনো বস্তু যদি এখানে থাকে তাহলে তার উপরে কোরিওলিস বল কাজ করবে না, তার অক্ষাংশগত অবস্থান যদি 0 ডিগ্রির কাছাকাছি থাকে। কিন্তু যত আমরা অক্ষাংশগত বিস্তার বাড়বে তত বেশি কোরিওলিস ফোর্সের মান বাড়বে। বোঝা গেল? এরপরে আরেকটা জিনিস আমরা বুঝে নিই যে কোরিওলিস ফোর্সের কারণে ঠিক কি কি হতে পারে। কোরিওলিস ফোর্সের নিয়ন্ত্রক বা কোরিওলিস ফোর্সের ফলে কোথায় কোথায় কিভাবে প্রভাব বিস্তার করবে আমরা জেনে গেলাম যে কোরিওলিস ফোর্সের প্রভাবে উত্তর গোলার্ধের যে কোনো প্রবাহমান বস্তু ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের প্রবাহমান বস্তু বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। তাহলে স্বাভাবিকভাবেই যদি এই যে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে যদি কোনো বায়ু প্রবাহ উত্তর দিকে যায় সোজা, তাহলে উত্তর দিকে প্রবাহিত হলে সেটা কি সোজাসুজি উত্তর দিকে প্রবাহিত হতে পারবে? সোজাসুজি উত্তর দিকে প্রবাহিত হতে পারবে? পারবে না। তাহলে সে কি হবে না খানিকটা ডান দিকে বেঁকে প্রবাহিত হবে। ঠিক এইভাবে ডান দিকে বেঁকে প্রবাহিত হবে। আবার একই ঘটনা ঘটবে দক্ষিণ গোলার্ধে, যে উত্তর গোলার্ধে যেমন ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। হয়ে গেল? তাহলে এটা শুধু বায়ু প্রবাহ, বা বলতে পারি যদি আমরা খুব সুন্দর করে বলি লেখার মাধ্যমে, তাহলে বলতে পারি যে বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ঠিক আছে, এই সমস্ত প্রাকৃতিক গতিশীল বস্তুর উপরে দিক বিক্ষেপকারী শক্তির ফলে কি হবে উত্তর গোলার্ধে ডান দিকে, অর্থাৎ উত্তর গোলার্ধে ডান দিকে, উত্তর
উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে কোন দিকে হবে না বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। আরেকটা জিনিস আমাদের এখানে জেনে রাখবো আমরা যে এটা গেল বায়ু প্রবাহ সমুদ্র স্রোত। আমরা ঘূর্ণিঝড় দেখেছি, আমাদের এখানে প্রায়শই ঘূর্ণিঝড়ের প্রভাব আমরা লক্ষ্য করে থাকি, বিশেষত উপকূলীয় অঞ্চলে তো বটেই। যার কারণে এই যে ঘূর্ণিঝড়ের কি হয়, ঘূর্ণিঝড় মানে কি সমুদ্রের ওপরে সৃষ্ট কোনো নিম্নচাপে কি হয় চারপাশ থেকে এইভাবে বায়ু এসে এইভাবে 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 ঘুরতে 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 একটা এরকম ঘূর্ণির সৃষ্টি করে, যার ফলে কি হয় না একদম একটা ঘূর্ণির ফলে একটা শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এবং এইভাবে বায়ু ঘুরতে 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 একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে। তাহলে ধরো এই ঘূর্ণিঝড়টা হচ্ছে একটা উত্তর গোলার্ধে আর নিচে হলো দক্ষিণ গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধ হবে কি, যে দিক থেকে বায়ু আসছে তার ডান দিকে বেঁকে প্রবাহিত হবে। অর্থাৎ যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমার ডান দিক কি এদিকটা, তাহলে এই দিকে বেঁকে সব প্রবাহিত হচ্ছে না, এই দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আমার ডান দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা বলবো যে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রেও কোরিওলিস ফোর্সের কারণে উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে বেঁকে প্রবাহিত হবে। তাহলে এখানে আরেকটা উদাহরণ দিই তোমাদের। ধরো এটা একটা ঘড়ি, ঘড়িটা আমরা কি জানি এখানে 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এখানে 10, এখানে 11। তাহলে ঘড়ির কাঁটা কিভাবে যায়, এভাবে যায়, ঘড়ির কাঁটা এভাবে যায় এই দিক থেকে এই দিকে, অর্থাৎ আমাদের কি হয় না এই বাম দিক থেকে ডান দিকে এইভাবে ঘড়ির কাঁটা যায়। কিন্তু উত্তর গোলার্ধ থেকে বাম দিক থেকে ডান দিকে আসছে, আসছে না তো, ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে যাচ্ছে। অর্থাৎ কোরিওলিস ফোর্সের কারণে উত্তর গোলার্ধে যে কোনো ঘূর্ণিঝড়ের ফলে প্রবাহিত বায়ু কি হবে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হবে। আবার একই রকম ভাবে এই ঘটনা যদি আমরা দক্ষিণ গোলার্ধে দেখি তাহলে কি দেখব না দক্ষিণ গোলার্ধে যে কোনো ঘূর্ণিঝড়ের ফলে প্রবাহিত বায়ু কিন্তু বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। অর্থাৎ আমাদের বাম কি এটা, আমরা নিরক্ষীয় অঞ্চলে যদি দাঁড়িয়ে থাকি এই রকম অঞ্চলে তাহলে আমাদের বাম দিক এটা, তাহলে বাম দিকে বেঁকে অর্থাৎ এইভাবে ঠিক এইভাবে প্রবাহিত হবে। এইভাবে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে যে বায়ু প্রবাহ সে এইভাবে প্রবাহিত হবে। তাহলে এইভাবে যখন প্রবাহিত হচ্ছে সেটা কি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে। তাহলে দক্ষিণ গোলার্ধে আমরা বলতেই পারি যে ঘূর্ণিঝড় বা আকস্মিক যে কোনো ঝড় সেটির ফলে যে প্রবাহিত বায়ু সেটি দক্ষিণ গোলার্ধে হবে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এখানে হবে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে। আর এখানে কি হবে না ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে বোঝা গেল যে কোরিওলিস ফোর্স হলো এমন একটা ফোর্স যার কারণে কিন্তু যে কোনো গতিশীল বস্তুর দিক বিক্ষেপ ঘটে। এই কারণেই আরেকটা জিনিস আমাদের খুব মজার বিষয়, যেমন অন্যান্য বিষয়গুলির মধ্যে উড়োজাহাজ, ধরো এরোপ্লেন দিল্লি থেকে আমেরিকা যাবে, তাহলে সোজা পথে কিন্তু যাবে না, তাকে এমনভাবে তার দিক নির্দেশ করতে হবে বা তার পথ তৈরি করতে হবে এটি মাথায় রেখে যে কোরিওলিস ফোর্স তার উপরে কিন্তু কার্যকর হবে। তাই এক্ষেত্রে উড়োজাহাজ হতে পারে যেমন সমুদ্রে চলমান যে জাহাজ সেটি, বা মিসাইল অর্থাৎ যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত যে ক্ষেপণাস্ত্রগুলো যখন একটি নির্দিষ্ট অঞ্চল থেকে অন্য একটি লক্ষ্যতে ছোড়া হয়, অর্থাৎ কয়েক কিলোমিটার লক্ষ্য বস্তুতে আমি ছুড়লাম, তাহলে সোজাসুজি কিন্তু সেটি যাবে না, কারণ সেটি কি হবে না গতিশীল, তার ওপরেও কিন্তু এই কোরিওলিস বল কার্যকর হবে, যার কারণে উত্তর গোলার্ধের বস্তু ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বস্তু বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। সেই কথাটা মাথায় রেখেই কিন্তু যুদ্ধক্ষেত্রেও ক্ষেপণাস্ত্রগুলিকে সেইভাবেই পরিচালিত করতে হয়। তাহলে বোঝা গেল আজকে একটি ছোট্ট ক্লাসের মাধ্যমে আমরা কি জানলাম না কোরিওলিস ফোর্স আমাদের পৃথিবীর বিভিন্ন গতিশীল বস্তুর উপরে কিভাবে কাজ করে এবং এর বৈশিষ্ট্যগুলি কি কি বা এর
নিয়ন্ত্রকগুলি বা কী কী। তাহলে এত সময় না পাওয়া গেলেও আমরা বিষয়টিকে পরিষ্কার করে সুন্দর করে ইন্টারভিউ প্যানেলের সামনে যদি আমরা কিছুক্ষণের জন্য তুলে ধরতে পারি, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম যতটা সম্ভব ব্যবহার করে, তাহলে কিন্তু অবশ্যই সেটা ভীষণভাবে উপকারী এবং ওনাদের ইমপ্রেস করতে সাহায্য করবে। আজকে তাহলে এটুকুই থাক, আবার দেখা হবে এর পরের কোনো ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, টাটা সবাইকে।